হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে নদীর বিয়ের মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে। নদীর অনুষ্ঠান চলাকালীন বাসুদেবের কথাই ভেবে যাচ্ছে। এরপর গীতা সেখানে পৌঁছে যায়। সেখানে এসে প্রথমেই নদীকে বলছে, তা ভালোবাসেন একজনকে আর বিয়ে করছেন আরেকজনকে? নদী বলছে, আসলে আমি বিয়েটা করতে রাজি হইনি, কিন্তু বিশ্বাস করুন আমার বাড়ি থেকে জোর করে বিয়েটা দিচ্ছে। গীতা বলছে, জোর করে বিয়েটা দিচ্ছে আর আপনি বিয়েটা করতে রাজি হয়ে গেলেন? জানেন যে বিষ্ণুদেব নিরাপরাধ, তার কথা একবার ভাবলেন না? আর কয়েকটা দিন পরে বিষ্ণুদেব যখন সসম্মানে বাইরে আসবে, তারপরে আপনাকে যখন প্রশ্ন করবে, তখন ওটার কি উত্তর দেবেন আপনি? নদী তখন কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নদীর ঠাকুমা সেখানে এসে পড়ে। গীতাকে বলে, উত্তর আমি দেব। ওর বিয়ে আমি ঠিক করেছি, তোমার কোনো আপত্তি আছে? গীতা বলছে, না, আমার কোনো আপত্তি নেই, আমি আসলে বিষ্ণুদেবের কেসটা লড়ছি। এমনটা বলতে বলতে নদীর ঠাকুমা বলছে, সে আমি জানি, বিষ্ণুদেব একজন শিশু হত্যাকারী, যার জীবনে কোনো নীতি নেই, ও একজন খুনি। সেই ছেলের সাথে আমার নাতনির কোনো বিয়ে আমি দেব না। যখন ওই বিষ্ণুদেব বলে ছেলেটিকে ভালোবেসেছিল, আমি বারণ করেছিলাম, পই পই করে বারণ করেছিলাম, কিন্তু শোনেনি। আমি জানতাম যে এরকম একটা সম্পর্কের পরিণতি কখনোই ভালো হবে না, আর তাই হলো। তাই আপনি দয়া করে আর এই বিষয়ে কথা বলবেন না। গীতা তখন বলছে, কথা তো আমাকে বলতেই হবে। বিষ্ণুদেব নিরাপরাধ, আর সেটা এই নদী ভালোভাবে জানেন। নদী বলছে, কি বলছেন কি আপনি? গীতা বলছে যে আমার বিশ্বাস সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু কোনো এক অজ্ঞাত ভয়ে আপনারা মুখ বন্ধ করে রেখেছেন। কেউ মুখ খুলতেই চাইছেন না কেন? কে ভয় দেখাচ্ছে? কিভাবে ভয় দেখাচ্ছে? নদীকে জিজ্ঞাসা করছে গীতা। ঠিক তখন নদীর বাবা সেখানে এসে গীতাকে বলছে, আপনি আমার বাড়ির মধ্যে দাঁড়িয়ে এরকম চিৎকার করছেন কেন? গীতা তখন নদীর বাবাকে খুব চেনা বলে মনে হচ্ছে, যেন কোথাও তাকে দেখেছেন। নদীর বাবা গীতাকে বলছে যে হতে পারে আপনি একজন অ্যাডভোকেট, তাহলে ওই আদালত চত্বরে যান না, ওখানে গিয়ে যত ইচ্ছে চিৎকার করুন। কেসটা আপনি বিষ্ণুদেবের হয়ে লড়ছেন, আমার মেয়ের হয়ে নয়। আমার মেয়ের মেহেন্দি হচ্ছে, এরপর বিয়ে হবে। আপনি এর মধ্যে কোনো বিঘ্ন ঘটানোর চেষ্টা করবেন না। আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনার কোনো লয়ে লেখা নেই যে আপনি কোনো মেয়ের বাড়িতে গিয়ে বিয়েতে বাধা সৃষ্টি করতে পারেন। গীতা এরপর বলছে, আপনি আমাকে ভুল বুঝছেন, এটা একটা খুনের মামলা, আর আমার নদীর হেল্পের প্রয়োজন আছে। নদীর বাবা বলছেন, নদী ভবিষ্যতে কোনোদিনও এখানে আসবেন, এখানে আপনি ভবিষ্যতে কোনোদিনও আসবেন না। নদী আপনাকে কোনো হেল্প করবে না, আপনি এখান থেকে চলে যান। গীতা তখন বলছে, প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি নিশ্চিত যে নদী সবটা জানেন, অনেকেই জানেন, ওই স্কুলের স্বর্ণালী ম্যাম, মৈত্রী দেবী সবটাই জানেন। এর ভেতরে কিছু একটা ঘটেছে, আর সেই ঘটনার রহস্য আমি উদ্ঘাটন করব। নদীর ঠাকুমা বলছে, যা খুশি তুমি করো, কিন্তু বাড়ির বাইরে গিয়ে করো। এই বাড়ির আনন্দ অনুষ্ঠান নষ্ট করো না, আমি বলে দিলাম। আর এরপর গীতাকে বেরিয়ে যেতে বলে। গীতা বলে যে আপনি কিন্তু আমাকে অপমান করছেন। নদীর ঠাকুমা তখন বলছে, হ্যাঁ করছি, কারণ আমার নাতনির বিয়েতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছো। বিষ্ণুদেবের নামটা ওর জীবন থেকে মুছে দিয়েছি। এরপর নদীর বাবাকে গীতাকে বাইরে নিয়ে যেতে বলে, আর যাতে ভবিষ্যতে তাকে এই বাড়িতে দেখতে না পাওয়া যায় এমনটাও বলে। গীতা বলছে, আমি ভবিষ্যতে এই বাড়িতে আসবো, ওকে কোর্টে নিয়ে যাব, আর ওকে দিয়েই আমি সাক্ষী দেওয়াবো। ঠাকুমা বলছে, না, সাক্ষী দেবে না, কোনোদিনই দেবে না, নদী সাক্ষী দেবে না। গীতা এবার আবার জোর গলায় বলছে, আমি নিশ্চিত নদী খুব ভালোভাবে জানে বিষ্ণুদেব নিরাপরাধ, তাও তাকে সবার সামনে দোষী প্রমাণ করার কথা বলছে, তাকে ঘৃণা করছে। এই সব নাটকের মানেটা কি আমি তো বুঝতে পারছি না। কিছু তো একটা ঘটেছিল বাড়িতে, কি ঘটেছিল বলুন? গীতা জিজ্ঞাসা করছে নদীকে। আরও বলে, ওই বাচ্চা শিশুটি কোথায়, যার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছে বিষ্ণুদেব আর এখন জেলে পচছে? নদী এরপর গীতাকে বলছে, আপনি কি বিষ্ণুদেবকে ভালোবেসে ফেলেছেন? শুনে গীতা নদীর উপরে চেঁচিয়ে ওঠে। নদী বলছে, সবাই হুট করে বিষ্ণুর প্রেমে পড়ে যায়, জানেন, ওর চরিত্রটাই এরকম। পারলে কেসটা ছেড়ে দিন, একটা ছোট্ট উপদেশ দিলাম আপনাকে। হ্যাঁ, আমি বিষ্ণুদেবকে ভালোবাসতাম, কিন্তু ওর তো সাজা হয়ে যাবে, ওর আর আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমি কি করব বলুন? এরপর নদী গীতাকে হাত জোর করে অনুরোধ করছে, আপনি এখান থেকে চলে যান। গীতা বলছে, আমি আসবো, বিয়ের আগেই আমি ওকে কোর্টে তুলব, আপনাকে নিয়ে যাব সাক্ষী হিসেবে, বাজি রাখলাম এটা, এই বলে চলে যায়। এরপর গীতা তার স্কুটিতে করে থানায় যাচ্ছে। সেখানে পৌঁছতেই দেখে যে সেখানে কিছু ছোট ছোট ছেলে ভিক্ষে করছে। তাদের দেখে গীতা তাদের কাছে যাচ্ছে। ঠিক তখনই তাদের মধ্যে একটি ছোট ছেলে তার শাড়ির আঁচল পেছন থেকে টেনে তার কাছে ভিক্ষে চায়। গীতাও কিছু টাকা বাচ্চাটিকে দিয়ে চলে যায়। গীতা এরপর বড়বাবুর চেম্বারে আসেন, আর সেখানে বড়বাবু তাকে বলছে, কাল তো বিষ্ণুদেবকে আবার কোর্টে তোলা হবে,
সেখানে আবার আপনার প্রতিপক্ষ আপনার শ্বশুরমশাই। গীতা বলছে আমি জানি, আর উনি আমাকে বলেছেন যে প্রত্যেকটা কেস নাকি আমি ফলস জিতে গেছি, আর এটাই নাকি উনি প্রমাণ করে দেবেন। বড়বাবু জিজ্ঞাসা করেন যে আপনি কি বলছেন? গীতা উত্তরে বলছে আমি তো কেস হারতে শিখিনি, যারা নিরাপরাধ তাদের হয়ে যখন আমি কেসটা লড়বো তখন হারার চিন্তাটা মাথায় নিয়ে আমি কোর্টে ঢুকি না। এরপর বড়বাবু গীতাকে বলছেন যে পাপ্পুর ছবিটা দিলে গীতা বড়বাবুর সাথে কথা বলতে বলতে এরপর বড়বাবু যখন গীতাকে পাপ্পুর ছবিটা দিচ্ছেন তখন গীতা বড়বাবুর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে পাপ্পুর ছবিটা দেখে অবাক হয়, আর তার মনে পড়ে যায় যে আসার সময় যেই বাচ্চা ছেলেটি তার শাড়ির আঁচলটা টেনে ধরেছিল, ভিক্ষে চাইছিল, তার কথা। এরপর বড়বাবুকে বলে যে আমি এই বাচ্চাটাকে দেখেছি। বড়বাবু বলছে কোথায়? অবাক হয়ে জিজ্ঞাসা করছে। তখন গীতা বলছে আমি এক রাস্তায় দেখেছি, এই বলে দৌড়ে থানার বাইরে বেরিয়ে বাচ্চাটির খোঁজ করতে থাকে, আর 1 বাই 1 যতগুলো বাচ্চা সেখানে ভিক্ষে করছে তাদের দেখতে থাকেন। এরপর তাদের একজনকে জিজ্ঞাসা করে যে যেই বাচ্চাটিকে সেই বাচ্চাটিকে দেখেছি কিনা। তখন সেই বাচ্চাগুলো গীতাকে বলছে তাদের কাছে টাইম নেই, পয়সা দিলে দে, না হলে এই বলে বাচ্চাগুলো একসাথে চলে যায়। এরপরে বড়বাবু জিজ্ঞাসা করছেন যে আপনি ভুল দেখেননি তো? গীতা বলছে মনে হচ্ছে একটা নতুন মোড়ে এসে দাঁড়িয়েছি এবার, আর এখান থেকেই আমি এতটুকু বুঝতে পারছি যে একটা বড় চক্রান্তের শিকার ওই বিষ্ণুদেব। বড়বাবু এরপর বলছেন যে আপনি এটা কি বলছেন? বাচ্চাটি তো মারা গেছে, ওকে বিষ্ণুদেবের বাড়ির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। এইসব কি বলছেন আপনি? তখন গীতা বলছে আমি ঠিক বলছি বড়বাবু, আমি কোনো ভুল দেখিনি। এই বলে গীতা মৈত্রীকে ফোন করে আর জিজ্ঞাসা করে আপনি আপনার ছেলেকে লাস্ট কবে দেখেছেন? মৈত্রী দেবী বলছেন কেন বলুন তো, হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? গীতা বলছে বলুন না, আমি জিজ্ঞাসা করছি। মৈত্রী দেবী বলছেন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। গীতা তখন বলছে আপনি এরকম বিহেভ কেন করছেন? আপনি বলুন না আপনার ছেলেকে আপনি লাস্ট কবে দেখেছেন? তখন মৈত্রী বলছে দেখুন, কাল বিষ্ণুদেবকে কোর্টে তোলা হবে, ওর সাজা হয়ে যাবে, আর আপনি এখানে এইসব কথাগুলো তুলছেন কেন? এই বলে বিরক্ত হয়ে ফোনটা রাখতে চায়। গীতা আবারও একবার তাকে অনুরোধ করছে যে কথার উত্তর দিতে বলছে। মৈত্রী বলছে যে পার্টির দিন আমি ওকে রেডি করে সামনে ড্রপ করে এসেছিলাম, এরপর আমি বাড়ি চলে আসি, কোনো একটা পার্টিতে তাকে ড্রপ করে এসেছিল, তারপরে আবার দেখি তারপরে আর দেখিনি। তখন গীতার কিন্তু মেহেকের কথা মনে পড়ছে। মেহেক বলেছিল যে সে যাচ্ছিল পৃথিবীর কাছে, সে জিজ্ঞেস করার জন্য যে তার বাড়ি থেকে কেউ আসেনি, ঠিক তখনই একজন মহিলা এসে সেই পৃথিবীকে নিয়ে চলে যায়। এই কথাটা ভাবছে। পৃথিবী প্রথমে যেতে চাইছিল না তার সাথে, তারপরে ওই মহিলা কী সব বলতে বলতে জোর করে তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। এই কথাগুলো গীতা ভাবছে। এগুলো সব মেহেকের সাথে হয়েছিল, মেহেক গীতাকে জানিয়েছিল। এরপরে মৈত্রীকে জিজ্ঞাসা করছে গীতা আপনি নিশ্চিত যে তারপরে আপনি ওকে আর দেখেননি? মৈত্রী বলছে না, দেখিনি। তারপরে আমার ছেলেটা উধাও হয়ে যায়, আর বুঝেছেন এবার? এই বলে ফোনটা কেটে দেয়। বড়বাবু এরপর বলছে কি হলো জিজ্ঞাসা করতে গীতা বলছে অদ্ভুত তো, মেহেক বলছে যে মেহেক নাকি দেখেছিল ওই দিন রাত্রিবেলা পার্টিতে মৈত্রী দেবী তার ছেলেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আবার মৈত্রী দেবী বলছেন পার্টিতে তার ছেলেকে উনি ড্রপ করে বাড়ি চলে যান, তারপরে আর দেখা হয়নি। তার একটা বড় সড়ো খেলা এটা। এরপর গীতা বড়বাবুকে জিজ্ঞাসা করছেন এই অঞ্চলে যত ভিখিরি আছেন তাদের মাথায় মাথায় কে? বলছে যে এই অঞ্চলে যত ভিখিরি আছে তাদের মাথার উপরে কে আছে? তখন বড়বাবু একটা নাম বলেন। তখন গীতা বলছে যে তুলে আনুন ওকে থানায় তুলে আনুন, ওকে একটা টোটকা দিন যাতে ও মুখ খোলে। আমি 100% নিশ্চিত যে পাপ্পু ছেলেটি বেঁচে আছে। ইগলের দৃষ্টি আমার, এত ভুল তো আমি করব না, আর আমি আর একবার মিট করতে চাই বিষ্ণুদেবের সাথে, ব্যবস্থা করুন সেটার, এমনটা বলছে গীতা। এরপর বড়বাবুর সাহায্যে গীতা আবারও বিষ্ণুদেবের সাথে মিট করতে আসে। সেখানে এসে গীতা তাকে জিজ্ঞাসা করে মৈত্রী দেবী কার সাথে বিয়ে হয়েছিল সেটা জানেন? বিষ্ণুদেব বলছে না। গীতা আবারও জিজ্ঞাসা করছে তার সন্তানের পিতা কে, চেনেন আপনি? বিষ্ণুদেব আবারও বলছে সে চেনে না। তো গীতা এরপরে জিজ্ঞাসা করছে মৈত্রীর কথা, নদীর কথা, তখন এক এক করে বলছে। তখন গীতা বলছে প্লিজ আমি আপনার প্রেমিকার নামের লিস্ট জানতে চাইনি, যেটা প্রশ্ন করছে সেটা উত্তর দিন। তখন এই বিষ্ণুদেব বলছে আমার আরেকটা নাম আমার লিস্টে লেখা হয়ে গেছে। তখন গীতার কথা বলছে। গীতা তো বিরক্ত হচ্ছে শুনে, বলছে আপনি আমার শেষ শ্রাবণের বৃষ্টি, আপনি আমার আশ্বিনের সেই কাঁচা রোদ, এভাবে আরও অনেক কথা বলছে। গীতা বলছে প্লিজ রসিকতা করবেন না, যেটা বলছি সেটার উত্তর দিন। এবার আবারও এই টাইপের কথা বললে গীতা এবার প্রচণ্ড রেগে যায়। ব্যাস অনেক হয়েছে, আমি বিবাহিতা, আমার হাজব্যান্ড আছে, আর আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি, এভাবে বলছে। আমি
আপনাকে অসহায় মনে করে আপনার কেসটা লড়তে এসেছি, আপনাকে বিপদমুক্ত করতে এসেছি। এটার অন্য মানে আপনি বের করবেন না। আপনি নদীকে ভালোবাসেন, নদী আপনাকে ভালোবাসে বলে ভালোবাসতাম, এরকম বলছে। এরপর গীতা বলছে প্লিজ আবার ওরকম কথা শুরু করে দেবেন না। কোর্টে গিয়ে দয়া করে ঠিক ঠিক কথাগুলো বলবেন। আমি কতগুলো প্রশ্ন করছি, প্লিজ উত্তর দিন, সেটা খুব ইম্পর্টেন্ট কেসের জন্য। এবং গীতাকে বলছে প্লিজ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না, আমি আপনার খারাপ ব্যবহার নিতে পারছি না। গীতা খুব বিরক্ত হচ্ছে। এবার কিন্তু গীতা খুব রেগে যায়, বলছে টু মাচ, দিস ইজ টু মাচ। বড়বাবুকেও বলছে। বড়বাবু বলছে প্লিজ তীরে এসে তরি ডুবাবেন না। গীতা বলছে আপনি দেখছেন না কি বলছেন, দেখছেন না একটা অসভ্য অভদ্র লোক। ঠিকই বলেছেন আপনি, একদম অসভ্য অভদ্র লোক একটা। তখন বিষ্ণুদেব বলছে হ্যাঁ ভালোবেসে। গীতা আঙ্গুল দেখিয়ে বলছে দেখুন। বিষ্ণুদেব তখন সরি সরি বলছে। বাবার বলছে যে আপনি বলুন না আপনি কি জানতে চান। গীতা অবাক হচ্ছে বিষ্ণুদেবের ব্যবহার দেখে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।